প্রতিশোধের নেশা যে কতটা ভয়ানক হতে পারে তা আজকের এই ছবিটি না দেখলে আপনারা বুঝবেন না। প্রতিশোধের নেশায় মানুষ দানবে পরিণত হয়। আর যদি এই প্রতিশোধটা একটা দানবের হয় তাহলে এর পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে তা আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। রূপকথার ছবি তো আমরা কম বেশি সবাই দেখে থাকি, কিন্তু আজকের এই ছবিটি আপনাকে নতুন এক অভিজ্ঞতা দিবে। চলুন আপনাদেরকে নিয়ে হারিয়ে যাই এক রোমাঞ্চকর দানবের দুনিয়ায়। গল্পের শুরুতে আমাদের আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগের ডেনমার্কের একটা পাহাড়ি অঞ্চল দেখানো হয়, যেখানে এক দানব তার ছোট ছেলের সাথে অনেক মজা করে খেলা করছিল। সেই দানব বাবা দেখতে পায় ঘোড়ায় চড়ে একদল ভাইকিং উপজাতি তাদের দিকে এগিয়ে আসছে। বিপদ বুঝতে পেরে সে আর এক মুহূর্ত দেরি না করে তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং তার ছেলেকে পাহাড়ের একটা খাদে লুকিয়ে রাখে। সেই উপজাতিরা তার কাছে এসে তাকে আক্রমণ করতে থাকে। তারা সেই নিরীহ দানবের দিকে আগুনের মশাল ছুঁড়ে দেয়, আর দানবটি তখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে গিয়ে পা পিছলে গভীর গিরিখাতে পড়ে যায়। আর এসব লুকিয়ে তার ছোট ছেলে সবকিছু দেখছিল। তখন সেই ভাইকিং সর্দার সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পায়, কিন্তু সে যখন তলোয়ার উঠিয়ে তাকে মারতে যায়, কিছুক্ষণের জন্য সেই বাচ্চা ছেলেটির নিষ্পাপ মুখ দেখে তার মনে মায়া হয়। তাই আর তাকে কিছু না করে সে তার বাকি লোকদের নিয়ে সেখান থেকে চলে যায়। সেই ছোট ছেলেটির অসহায়ের মতো চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। এরপর সে নিচে নেমে এসে সমুদ্রের তীরে তার বাবার নিথর দেহ দেখতে পায়। তখন সেখানে তার বাবার মাংস খাওয়ার জন্য অনেকগুলো কাক আর শকুন ভিড় করতে থাকে, কিন্তু ওই অতটুকু ছেলের পক্ষে তার বাবার এত বড় শরীর সেখান থেকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই সে একটা ধারালো ছুরি দিয়ে তার বাবার শরীর টুকরো টুকরো করে সমুদ্রের তীরের একটা গুহায় নিয়ে যায়। এভাবে অনেক বছর কেটে যায়। সেই বাচ্চা দানবটি এখন অনেক বড় হয়েছে। সে এখনো তার বাবার মৃত্যুর কথা মনে করলে অনেক কষ্ট পায়। অন্যদিকে সেই ভাইকিং উপজাতিরা তাদের গ্রামে একটা মদের সরাইখানা করেছে, যেখানে গ্রামের সবাই অনেক মজা মাস্তি করে। এবার দানবটি প্রাপ্তবয়স্ক হয়। সে যখন সেই সরাইখানার খবর জানতে পারে তখন গুহা থেকে বেরিয়ে আসে এবং তার বাবার প্রতিশোধ নেয়ার জন্য চিৎকার করতে থাকে। সেদিন রাতে গ্রামের সবাই যখন সরাইখানায় মদ খেয়ে মাতাল হয়ে মজা করছিল তখন সেই দানব সেখানে আসে। প্রথমে সে বাইরে যে পাহারা দিচ্ছিল তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর সে সরাইখানার ভিতরে ঢুকে এক এক করে নির্মমভাবে সবগুলো ভাইকিংকে মেরে ফেলে। পরের দিন সকালে সেই গ্রামের সর্দার যখন সরাইখানায় আসে সে সবাইকে এভাবে মরে থাকতে দেখে অনেক অবাক হয়। তবে সেখানকার একটা ঘটনা সবাইকে অবাক করে। ওই দানবটা সবাইকে মারলেও সেখানকার বৃদ্ধ ও মহিলাদেরকে কিছু করেনি। সে শুধু সেখানকার পুরুষদেরকেই মেরেছে। অন্যদিকে আমাদের গ্রেটল্যান্ডের ভাইকিংদের সর্দার বিখ্যাত যোদ্ধা মাইকেলকে দেখানো হয়। সে সমুদ্র পথে জাহাজ লুট করত। প্রত্যেকবারের মতো এবারও মাইকেল জাহাজ লুট করার জন্য তার দলবল নিয়ে সমুদ্রের যাত্রা শুরু করে, কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে তারা কিছু দূর যাওয়ার পর আর সামনে এগোতে পারছিল না। এর পরের দৃশ্যে দেখা যায় সেই ভাইকিং প্রধান একজন সৈন্যকে সাথে নিয়ে সেই দানবটিকে চ্যালেঞ্জ করে চিৎকার করে বলতে থাকে, তোমার সাহস থাকলে তুমি আমার সাথে লড়াই করো। তুমি কেন আমার নিরীহ মানুষদেরকে এভাবে হত্যা করছো? ভাইকিং প্রধান যখন চিৎকার করে দানবটিকে ডাকতেছিল সেই সুযোগে দানবটি পিছন থেকে তার সৈন্যকে মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে গ্রামে মৃত সৈনিকদের পড়ে থাকতে দেখা যায়। তখন সেখানে সর্দারের স্ত্রী আসে এবং তাকে বলতে শোনা যায়, এভাবে যদি সে একে একে গ্রামের সব পুরুষদেরকে মেরে ফেলে তাহলে গ্রামের বিধবা মহিলা ছাড়া আর কোনো পুরুষ থাকবে না। সর্দার তার কথার কোনো উত্তর দিতে পারেনি। আসলে বলার মতো কিছু ছিল না। সে অনেক চেষ্টা করেও ওই দানবের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে পারেনি। এরপর সর্দারের স্ত্রী গ্রামের শেষ প্রান্তে সোফিয়া নামে এক মহিলার কাছে যায়, যাকে অপয়া বলে গ্রামের লোকজন গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। ওই সোফিয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, সে মানুষের মৃত্যু দেখতে পেত। তাই গ্রাম প্রধানের স্ত্রী তাকে গিয়ে তার স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করে যে তার মৃত্যু কিভাবে হবে। তখন সোফিয়া তাকে জানায়, তোমরা সবাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে, এখন আমার কাছে সাহায্য চাইতে এসেছ? তবে এইটুকু জেনে রাখো, তোমার স্বামীর মৃত্যু এই দানবের হাতে হবে না। ওই দানব তোমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সর্দারের স্ত্রী নিশ্চিন্ত মনে সেখান থেকে বাড়ি ফিরে যায়। অন্যদিকে মাইকেলদের জাহাজ সেই উপজাতিদের এলাকায় নোঙর ফেলে।
তখন সেই উপজাতির একজন সৈনিক মাইকেলদের সাবধান করে বলে, এটা আমাদের এলাকা, তোমরা যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। মাইকেল তখন তাকে বলে, আমরা তোমাদের এলাকায় কোনো লুটতরাজ করতে আসিনি, আমরা খারাপ আবহাওয়ার কারণে এখানে জাহাজের নোঙর করেছি, আবহাওয়া ভালো হলেই আমরা এখান থেকে চলে যাব। তখন সেই সৈনিক মাইকেলের নাম জানতে চাইলে মাইকেল তার নাম বললে সৈনিকটি তাকে চিনে ফেলে এবং তাকে আর তার সৈনিকদের গ্রামে নিয়ে যায়। মাইকেল যখন গ্রামে পৌঁছায় তখন সে দেখতে পায় চারদিকে অনেকগুলো মৃতদেহ দাহ করা হচ্ছে এবং দূর থেকে এক মহিলা সেটা দেখছে। মাইকেল তখন সেই সৈনিকদের কাছে জিজ্ঞেস করে, সবার থেকে ওই মহিলাটি আলাদা কেন? তখন সেই সৈনিক তাকে জানায়, ওই মহিলাটি আসলে অপয়া, তাই তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর মাইকেল ভাইকিং সর্দারের সঙ্গে দেখা করে। ভাইকিং সর্দার তাকে বলে, তোমার বাবা আর আমি অনেক ভালো বন্ধু ছিলাম, আমরা একসঙ্গে অনেক অভিযানে গিয়েছিলাম। তুমি যখন অনেক ছোট ছিলে তখন তোমাকে আমি দেখেছিলাম, এখন তুমি অনেক বড় হয়েছ। এরপর সে মাইকেলকে বুকে টেনে নেয় এবং সেই দিন রাতে মাইকেলের সম্মানার্থে সরাইখানায় এক বিশাল ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইকেল তখন সেখানে অবাক হয়ে দেখে সেখানকার মহিলাদের অধিকাংশই বিধবা। এ বিষয়ে সর্দারের কাছে জানতে চাইলে সর্দার তাকে সেই দানবের কথা বলে যে রোজ রাতে ওই দানব তাদের এলাকায় এসে পুরুষ মানুষদেরকে নির্মমভাবে মেরে যাচ্ছে। এটা শোনার পর মাইকেল বলে, ঠিক আছে, আজ রাতে আমরা এখানেই থাকবো আর সেই দানবের জন্য অপেক্ষা করব। এরপর রাত হলে সর্দার, তার স্ত্রী এবং গ্রামের অন্যান্য লোকেরা সেখান থেকে চলে যায় আর মাইকেল ও তার যোদ্ধারা সেই দানবের জন্য অপেক্ষা করতে থাকে। রাত একটু গভীর হলে সেই দানব সেখানে আসে এবং সরাইখানার পাশে ঘুরতে থাকে। দানবের আসার শব্দ শুনে তারা সতর্ক হয়, কিন্তু সেই দানবের একটা অদ্ভুত ক্ষমতা ছিল, সে কোনো কিছুর গন্ধ শুঁকে সব কিছু বুঝতে পারত। দানবরা যখন ঘরের ভিতরে ঢুকতে যাবে তখন সে ভেতর থেকে অন্য ভাইকিংদের গন্ধ পায়, মানে এরা কেউ স্থানীয় না, তাই সে আর ভেতরে ঢোকে না। যাওয়ার সময় দরজায় প্রস্রাব করে সেখান থেকে চলে যায়। সকালে সবাই অনেক অবাক হয়, যে দানব এতদিন ধরে প্রতি রাতে গ্রামের মানুষদেরকে হত্যা করত সে আজ রাতে এসে কাউকে কিছু না করে কেন চলে গেল। এরপর মাইকেল তার পুরো দলবল নিয়ে দানবটিকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও তারা দানবটিকে খুঁজে পায় না। এরপর মাইকেলের সোফিয়ার কথা মনে পড়ে। সে গ্রামের লোকজনের কাছ থেকে শুনেছিল সোফিয়া নাকি মানুষের ভবিষ্যৎ দেখতে পারে, তাই মাইকেল সিদ্ধান্ত নেয় সে সোফিয়ার সঙ্গে দেখা করবে। মাইকেল সোফিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ওই দানবটিকে আমরা কিভাবে মারতে পারি? ওই দানবের আক্রমণে গ্রামে কত মানুষ মারা যাবে? সোফিয়া তখন বলে, ওই দানবটিকে নিয়ে আমার কোনো ভয় নেই, সে আমার কোনো ক্ষতি করেনি, তাই আমি চাই না ওই দানবটি মারা যাক। মাইকেল আরও কিছু জিজ্ঞেস করতে গেলে তার সঙ্গীরা তখন এসে বলে সন্ধ্যা হয়ে গেছে, তাদের দ্রুত সেখান থেকে চলে যেতে হবে। সেদিনের মতো মাইকেল সোফিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার পর মাইকেল গ্রাম প্রধানের সঙ্গে দেখা করে এবং জিজ্ঞেস করে, ওই দানব সম্পর্কে আপনি যা যা জানেন সবকিছু আমাকে বলুন, কিছু গোপন করবেন না, আমি আপনাদের সত্যিকার অর্থে সাহায্য করতে চাই। কিছুক্ষণ থেমে গ্রাম প্রধান বলে, ওই দানব শুধু পুরুষদেরই হত্যা করে, সে গ্রামের কোনো বৃদ্ধ, নারী বা শিশুকে হত্যা করে না। হঠাৎ করে ওই দানব এত রেগে গেল কেন? নিশ্চয়ই তোমরা তার সঙ্গে কোনো ভুল কিছু করেছিলে। যদি সে সত্যি হিংস্র হতো তাহলে আমাদেরকেও আক্রমণ করতে পারত। কেন সে শুধুই আপনাদেরকে টার্গেট করছে? তখন গ্রাম প্রধান জানায়, আজ থেকে 20 বছর আগে আমরা ওই দানবের বাবাকে মেরেছিলাম, তখন সে অনেক ছোট ছিল। এরপর অনেক বছর আমরা তাকে আর দেখিনি, এখন সে আবার ফিরে এসেছে আমাদের ওপর প্রতিশোধ নিতে। মাইকেল তখন পুরো ঘটনা বুঝে যায়। সেই রাতে মাইকেল ও তার দল আবারও সরাইখানায় অবস্থান নেয় দানবের অপেক্ষায়। কিন্তু আশ্চর্যের বিষয়, আগের রাতের মতো এবারও দানবটি শুধু আসে, চারপাশে একবার তাকিয়ে চুপচাপ চলে যায়। পরদিন সকালে মাইকেল আবার সোফিয়ার কাছে যায়। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, ওই দানবকে কিভাবে মারা যায়? মাইকেলের এমন বারবার অনুরোধে সোফিয়া অবশেষে রাজি হয়। সে মাইকেলকে তার তাঁবুর ভেতরে নিয়ে যায়, মাটিতে কিছু চিহ্ন আঁকে, তারপর তন্ত্র মন্ত্র পাঠ করতে শুরু করে। ঠিক তখনই দানবটি তাঁবুর বাইরে এসে দাঁড়ায়। মাইকেল সেটা বুঝে এক মুহূর্ত দেরি না করে দানবটির পিছু নেয়, কিন্তু দানবটি অদ্ভুত দ্রুততায় পালিয়ে যায়। পেছন থেকে সুফিয়া ছুটে এসে বলে,
ও তোমার সঙ্গে লড়তে চায় না মাইকেল, তোমার প্রতি তার কোনো রাগ নেই। সে প্রতিশোধ নিচ্ছে শুধু সেই গ্রামবাসীদের উপর যারা একসময় তার পরিবারের ক্ষতি করেছিল। মাইকেল হতভম্ব হয়ে যায়, গ্রাম প্রধানের সঙ্গে সব কথা আলোচনা করে। ঠিক তখনই সে দেখতে পায় কয়েকটি শিশু একজন প্রতিবন্ধী সৈনিককে বিরক্ত করছে। মাইকেল তাদের থামায়, আর সৈনিকটি মৃদু কণ্ঠে বলে, আমি জানি দানবটি কোথায় আছে, চাইলে তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। মাইকেল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি সেটা জানো কিভাবে? সৈনিকটি নিঃশব্দে উত্তর দেয়, আমার বাবাও একসময় ওই দানবের বাবাকে হত্যা করতে গিয়েছিল। সেই থেকেই দানবটি প্রতিশোধ নিতে এসে আমার বাবা মা এমনকি পুরো পরিবারকেও মেরে ফেলেছে। এরপর দেখা যায় মাইকেল, তার সৈনিক দল আর সেই প্রতিবন্ধী লোকটি নৌকায় চড়ে সমুদ্র পথে দানবের গুহার দিকে রওনা দেয়। কিন্তু গুহাটিতে পৌঁছে তারা দেখে সেটি এত দুর্গম যে ভেতরে নামা প্রায় অসম্ভব। যখন তারা ফিরে আসার সিদ্ধান্ত নিচ্ছে, তখন তাদের এক সৈনিক অসাবধানতাবশত গুহার সামনেই প্রস্রাব করে ফেলে। সেদিন রাতে মাইকেল আবারও দলবল নিয়ে সরাইখানার ভেতরে সেই দানবের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দানবটি সেদিনও আসে না। তারা যখন সকালে বের হয়, তখন সরাইখানার সামনে দেখতে পায় সেই প্রতিবন্ধী সৈনিকটি যে তাদের পথ দেখিয়ে দানবের আস্তানায় নিয়ে গিয়েছিল, তাকে নির্মমভাবে মেরে ফেলে রাখা হয়েছে। এরপর মাইকেল তার পুরো দলবল নিয়ে আবার সেই গুহায় যায়। এবার তারা রশি দিয়ে গুহার ভিতরে ঢোকে। গুহার ভেতরে ঢোকার পর তারা বেশ কিছু মৃত সৈনিকের পোশাক দেখতে পায়। এর পাশাপাশি তারা দানবের বাবার মৃতদেহও দেখতে পায়। ভাগ্যক্রমে দানবটি তখন সেখানে ছিল না। এরপর সৈনিকরা দানবের বাবার মাথার খুলিটি ভেঙে ফেলে এবং সেখান থেকে যাওয়ার সময় সেই ভাঙা খুলির উপর প্রস্রাব করে দেয়। তারপর তারা আবারও গ্রামে ফিরে আসে। দানবটি যখন গুহায় ফিরে আসে, তখন সে তার বাবার মাথার ভাঙা খুলিটি দেখতে পায়। এটা দেখে সে গভীরভাবে ভেঙে পড়ে, কারণ এতদিন ধরে সে তার বাবার স্মৃতি আঁকড়ে বেঁচেছিল। সেই রাতেই যখন সবাই সরাইখানায় আগের মতো দানবের জন্য অপেক্ষা করছিল, তখন দানবটি বাবার প্রতিশোধ নিতে সরাইখানায় আক্রমণ করে। সে নির্মমভাবে মাইকেলের সৈনিকদের হত্যা করতে থাকে এবং পুরো জায়গা ধ্বংসযজ্ঞে পরিণত হয়। মাইকেল প্রাণপণে তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে। একসময় মাইকেল বুঝে যায় তাকে এভাবে থামানো যাবে না। তখন সে কৌশলে দানবের হাতে একটি লোহার শিকল পরিয়ে দেয়। দানবটি বুঝতে পারে সে একা আর পেরে উঠবে না, তাই পালানোর চেষ্টা করে। কিন্তু পালাতে গিয়ে শিকল বাঁধা হাতে সে ধরা পড়ে যায়। তখন একজন সৈনিক তার দিকে তীর ছোড়েন। দানবটি বুঝে যায় এখন ধরা পড়লে তাকে নির্মমভাবে মেরে ফেলা হবে, তাই সে পাশে পড়ে থাকা একটি তলোয়ার দিয়ে নিজের হাত কেটে শিকল থেকে মুক্ত হয় এবং পালিয়ে যায়। কিন্তু বেশি দূর যেতে পারে না। প্রচুর রক্তক্ষরণের কারণে সে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সমুদ্রের ধারে গিয়ে লুটিয়ে পড়ে। ঠিক তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। আমরা দেখি সমুদ্রের ভেতর থেকে একটি হাত উঠে এসে সেই দানবটির দেহকে সমুদ্রের নিচে টেনে নিয়ে যাচ্ছে। এটা ছিল ওই দানবটির মা। পরের দিন সকালে মাইকেল গ্রাম প্রধানের সঙ্গে দেখা করে বলে, শেষমেশ আমরা ওই দানবটিকে মারতে পেরেছি। এখন অন্তত আমাকে সত্যিটা বলুন, ওই দানবটি আপনাদের প্রতি কেন এত রাগ করত? গ্রাম প্রধান তখন ঘটনাটির সত্যটা বলে। আজ থেকে অনেক বছর আগে আমরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম এবং সেখানে ওই দানবটির বাবাকে দেখেছিলাম। তখন গ্রামের সবাই ভয়ে সমুদ্রে মাছ ধরতে যেত না। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই দানবটিকে মেরে ফেলতে হবে। অন্যদিকে সরাইখানার ভিতরেই দানবকে মারার খুশিতে সবাই ওই মৃত দানবটির হাত নিয়ে অনেক মজা করতে থাকে। এরপর মাইকেল সেখান থেকে বের হয়ে সোফিয়ার সঙ্গে দেখা করতে যায়। সোফিয়া তাকে বলে, শেষমেশ তোমরা ওই নিরীহ দানবটিকে মারলে? মাইকেল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি খুশি হওনি? সোফিয়া বলে, না, আমি মোটেই খুশি হইনি। ওই দানবটি আমার কোনো ক্ষতি করেনি এবং আমাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছে। সোফিয়ার মুখে এমন কথা শুনে মাইকেল কিছুটা অবাক হয়। সোফিয়া বলে, গ্রাম থেকে আমাকে বের করে দেওয়ার পর প্রত্যেক রাতেই গ্রামের কিছু ভাইকিং পুরুষ আমার কাছে এসে আমাকে নির্যাতন করত। কিন্তু যখন থেকে ওই দানবটি ভাইকিং পুরুষদের মোকাবেলা করতে শুরু করে, তখন থেকে কেউ আর আমার কাছে আসতো না। সবাই ভয়ে দূরে থাকে। ওই দানবটি ভালো ছিল। এক রাতে এসে আমার কাছে এসেছিল এবং আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়। এরপর সোফিয়া ও মাইকেল দুজনে একান্ত আলাপচারিতায় একে অপরের কাছে ঘনিষ্ঠ হয়ে ওঠে। মাইকেল সেখান থেকে ফেরার পথে তার দলের একজন সাহসী সৈনিকের কাটা মাথা রাস্তার মাঝখানে ঝুলছে। সে নিশ্চিত হয়ে গেল যে ওই দানব এখনও বেঁচে আছে।
গভীর সমুদ্রের নিচ দিয়ে অন্ধকার ও ঠান্ডা জলরাশি পার করে মাইকেল অবশেষে পৌঁছালো সেই রহস্যময় গুহার মুখে। গুহার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হঠাৎ তার সামনে হাজির হলো সেই ভয়ঙ্কর দানবটির মা। চোখে চোখ রেখে শুরু হলো এক দূরদর্শন লড়াই। অবশেষে সে চূড়ান্ত আঘাত হানে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক অবাক করা ঘটনা। গুহার গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে একটি ছেলের ছায়া বেরিয়ে আসে। তার হাতে ঝুলছে তলোয়ার। মাইকেলের হৃদয় এক মুহূর্তের জন্য থমকে যায়। তিনি বুঝতে পারলেন এই শিশুটি হলো সেই দানব এবং সোফিয়ার মিলনের ফল। মাইকেল মুহূর্তেই অনুভব করলেন এই ক্ষুদ্র প্রাণীর মধ্যে লুকিয়ে আছে পূর্বপুরুষের ভয়ঙ্কর শক্তি। ছেলেটিকে কোনো ক্ষতি না করে গুহা থেকে বেরিয়ে আসে। বাইরে এসে মাইকেল সেই অঞ্চল ত্যাগের আগে সোফিয়ার সঙ্গে দেখা করে। সোফিয়ার তাঁবুর সামনে তারা দুজন মিলে সেই দানব এবং তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করে। মাইকেল বিদায় নেওয়ার সময় সে ছেলের কথা জানতে চায়। সোফিয়া কণ্ঠে কোমলতা নিয়ে বলেন, তুমি ছাড়া এই কথা আর কেউ জানে না। তুমি যতদিন কাউকে কিছু বলবে না, ততদিন আমার ছেলের নিরাপত্তা থাকবে। শেষমেশ মাইকেল গভীর নিঃশ্বাস নিয়ে বিদায় নেয়। তার পথ চলা এখন নতুন গন্তব্যের দিকে। এভাবেই এই চমৎকার গল্পটির সমাপ্তি ঘটে।